গত ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহে ছুটি বেড়েছে আরও এক সপ্তাহ। দিন এখন বড় হয়ে গিয়েছে, 6:30 7টায় স্কুল শুরু করা একেবারে খুব সহজ কাজ। ঢাকা শহরে অনলাইন যেতে পারে, কোনো বিকল্প চিন্তাই করলেন না, ওনারা রাজি হলেন না, ওনারা জাস্ট স্কুলটা বন্ধ করে দিলেন। স্কুল বন্ধ কোনো সমাধান না। দিনের বেলায় স্কুল হয়, রাতে তো স্কুল লেখাপড়া তেমন হয় না খুব একটা, বাতাস যাওয়া আসা করে কিনা, এই থেকে শুরু করে বিপর্যয়ের যে সময়গুলো আসে বিভিন্ন জায়গাতে থাকে না, অনেকগুলো রকমের চ্যালেঞ্জ থাকে, সেই সময়গুলো কিভাবে মোকাবেলা করবে। শাফিন, ঈদের ছুটির পর কিন্তু স্কুল খোলার কথা ছিল, কিন্তু গরমের কারণে সেই ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছিল এবং অবশেষে আগামীকাল স্কুল খুলছে, যদিও বন্ধ থাকবে প্রাক প্রাথমিক এবং অ্যাসেম্বলিও হবে না। সম্পা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা জানি যে আশ্রয় কেন্দ্র হিসেবে স্কুল কলেজের যে ভবনগুলো রয়েছে সেগুলো ব্যবহৃত হচ্ছে, সেই সময়ও শিক্ষা কার্যক্রমে পাঠদানে একটা বিরতি পড়ছে। আবার দেখা গেছে গরম বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে তখনও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো বিশেষজ্ঞরা যেটি বলছেন, বিশেষ করে স্থপতি যারা রয়েছেন তারা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের নকশা হওয়া উচিত তাপ সহনশীল এবং সকল প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে সেটি করা হলে আসলে শিক্ষার্থীদের এই পাঠদান কার্যক্রম ব্যাহত হবে না। শাফিনে নিয়ে সান্ধ্যবাজারে রয়েছে বিস্তারিত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শফিন। শম্পা, দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, সেখানে গরমে নষ্ট হয়ে যাচ্ছে কাঁচামাল। গরমের সাথে পাল্লা দিয়ে আমরা দেখছি যে গত কয়েকদিনের পরিসংখ্যান লোডশেডিং বাড়ছে এবং এই লোডশেডিং এর প্রভাব পড়ছে পণ্যের দামে। আমাদের একটা গাড়ি নামলে হয়তো 2-3 দিনের মধ্যে রাখা যাইতো, এখন একদিনের মধ্যে মাল গেলে যাচ্ছে, পুরো যাচ্ছে। যেভাবে লোডশেডিং হচ্ছে সেভাবে কিন্তু পর্যাপ্ত আমরা বাতাস দিতে পারতেছি না পেঁয়াজকে। বেশি দিন রাখলে লোডশেডিংয়ের কারণে মাল পচে যাচ্ছে। যখন নষ্ট হয় তখন মালটা কমে বিক্রি করতে হয়, এতে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার খবর। নির্বাচন কিংবা পরীক্ষা কেন্দ্র হওয়া সহ নানান প্রাকৃতিক দুর্যোগেও অস্বাভাবিক ছুটিতে ব্যাহত হয় শ্রেণী কার্যক্রম। শিক্ষাবিদরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে হঠাৎ ক্লাস বন্ধ না করে বিকল্প কিছু ভাবতে হবে। অঞ্চলভিত্তিক ভূপ্রকৃতির কথা চিন্তা করে পাঠ সহায়ক একাডেমি ভবন নির্মাণেরও পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। শ্রেণীকক্ষে ঝুলছে তালা, নেই শিক্ষার্থীদের কোলাহল। রমজান, ঈদ ও নববর্ষের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়েছে এক সপ্তাহ। এছাড়াও বছরের বিভিন্ন সময় নানান প্রাকৃতিক দুর্যোগের কারণেও বন্ধ থাকে ক্লাস। কখনো নির্বাচন, কখনো পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়াতেও বন্ধ হয় বিদ্যালয়। এমন সব অপ্রত্যাশিত ছুটিতে কতটুকু ক্ষতি হয় শিক্ষার্থীদের? বছরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট কর্মদিবস ১৮৫। এর মধ্যে দুইবার মূল্যায়নের জন্য বরাদ্দ ২৫ দিন এবং অস্বাভাবিক ছুটির জন্য ২০ দিন। এই ৪৫ দিন বাদ দিয়ে বছরে মোট ১৪০ দিন কন্ট্রাক্ট আওয়ার থাকে ক্লাসের জন্য। দেশের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নকারী সংস্থা এনসিটিবি বলছে, নতুন শিক্ষাক্রমে যেন এই ১৪০ দিনের মধ্যে শেষ হয় সেভাবে করেই পাঠ্য বই লেখা হয়েছে। মানে অপ্রত্যাশিত ছুটিগুলো যদি করতে না হতো, এই গরমের জন্য যদি বন্ধ দিতে না হতো, শীতের জন্য বন্ধ দিতে না হতো, কখনো বন্যা হলে বন্ধ দিতে না হয়, যদি সাইক্লোন হলে বন্ধ দিতে না হয়, তাহলে অবশ্যই মানে এগুলো যদি না থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি না থাকে কিংবা মানবিক দুর্যোগও যদি না থাকে, তাহলে তো সবচেয়ে ভালো। নিশ্চয়ই সেটা সবচেয়ে অনেক বেশি সহজ এবং সুন্দর। তবে অনেক শিক্ষাবিদ মনে করেন, বছরে ১৪০ দিনের শিক্ষাক্রম যথেষ্ট নয় শিক্ষার্থীদের জন্য। তাই আবহাওয়া অনুকূলে না থাকলে হুটহাট ক্লাস বন্ধ তৈরি করতে পারে সংকট। এজন্য বিকল্প ব্যবস্থার জন্য ভাবতে বলছেন এই শিক্ষাবিদ। দিন এখন বড় হয়ে গিয়েছে, 6:30 7টায় স্কুল শুরু করা একেবারে খুব সহজ কাজ। গ্রামের লোকজন কিন্তু অনেক আর্লি মর্নিংয়ে ওঠে, সেই জায়গায় আপনি স্কুল সকালে শুরু করে দিলেন, আপনার দুপুর হতে স্কুল শেষ। ঢাকা শহরে অনলাইন যেতে পারে, এইরকম কিন্তু অনেক বিকল্প আছে, কিন্তু আমাদের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো বিকল্প চিন্তাই করলেন না, ওনারা রাজি হলেন না, ওনারা জাস্ট স্কুলটা বন্ধ করে দিলেন। স্কুল বন্ধ কোনো সমাধান না। সারা দেশের ভূপ্রাকৃতিক অঞ্চল ভিন্ন ভিন্ন হলেও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোতে রাখা হয় না তেমন ভিন্নতা। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনে অবকাঠামোয় আনতে হবে পরিবর্তন।
স্থানীয় ভৌগোলিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক চালচিত্র বিবেচনায় তৈরি করতে হবে পাঠ সহায়ক ভবন। ওখানকার আবহাওয়া কেমন, প্রকৃতির কতটুকু আমি সহায়তা নিতে পারি। আমি দিনের বেলায় স্কুল হয়, রাতে তো স্কুল লেখাপড়া তেমন হয় না খুব একটা। দিনের আলো কতটা পৌঁছাতে পারে, বাতাস যাওয়া আসা করে কিনা, এই থেকে শুরু করে বিপর্যয়ের যে সময়গুলো আসে বিভিন্ন জায়গাতে থাকে না, অনেকগুলো রকমের চ্যালেঞ্জ থাকে, সেই সময়গুলো কীভাবে মোকাবেলা করবে। এ বিষয়ে একমত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বলছে, অঞ্চল ভিত্তিক ভূপ্রকৃতির কথা চিন্তা করেই পরবর্তীতে নেওয়া হবে প্রকল্প। অঞ্চল ভিত্তিক যে ভূপ্রকৃতি সেটিকে চিন্তা করেই ভবনগুলি ডিজাইন করা উচিত এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সেটিকে মাথায় রেখেই আমাদের এখন যে প্রকল্পগুলি চলমান আছে, যেমন আমাদের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন, এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা দেশে 3000টি প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য প্রকল্পে সংস্থান আছে। সেই অনুযায়ী আমরা 7 ক্যাটাগরিতে কাজ করছি। সেটি প্লেইন ল্যান্ডের জন্য একটি ক্যাটাগরি, পাহাড়ি এলাকার জন্য একটি ক্যাটাগরি, উপকূলীয় এলাকা, হাওর এলাকা, দিনাজপুরের যেই ব্যাপক অঞ্চল সেটার জন্য একটি ক্যাটাগরি। এদিকে এই শিক্ষাবর্ষের শিক্ষণ ঘাটতি পূরণে আগামী 4 মে থেকে শনিবারেও খোলা থাকবে ক্লাস। তবে তীব্র গরমের কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে চলমান তাপপ্রবাহে 1 সপ্তাহ পিছিয়ে কাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত প্রাথমিকের ক্লাস ও অ্যাসেম্বলি বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস চলবে। এক শিফটের বিদ্যালয় সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, আর 2 শিফটের বিদ্যালয় প্রথমে সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফটে 9:45 থেকে 11:30 পর্যন্ত চলবে। তবে মাধ্যমিকের শিফট চলবে আগের সময়ই। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রমজান ও ঈদের ছুটি শেষে 21 এপ্রিল খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি বাড়িয়ে 25 এপ্রিল করা হয়। 26 ও 27 এপ্রিল শুক্র শনিবার থাকায় 28 এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণে 4 মের পর শনিবারও খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। 7 বছরে রাজধানীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। কারণ হিসেবে সবুজ কমে যাওয়াকে দুষছেন গবেষকরা। বলছেন, অপরিকল্পিত কংক্রিটের অবকাঠামো, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড সহ 5 ধরনের গ্যাস এবং শীতাতপ যন্ত্রের আধিক্যে প্রতিনিয়ত বাড়ছে ঢাকার তাপমাত্রা। সহনীয় রাখতে গাছগাছালির সংখ্যা বাড়ানো সহ প্রকৃতি বান্ধব ভবন নির্মাণের পরামর্শ গবেষকদের। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। মধ্য বৈশাখের তীব্র খরতাপ, পুড়ছে মানুষ, প্রাণ, প্রকৃতি। ওষ্ঠাগত হাঁপিয়ে ওঠা প্রাণ খুঁজে ফিরছে একটু স্বস্তি। এমন কাঠফাটা তপ্ত রোদের দিনেও শ্রমজীবী শফিকুলের থেমে থাকার জো নেই। গরমে কাহিল হলেও ছুটতে হয় পথে পথে। প্রায় 10 বছর ধরে রাজধানীতে রিকশার প্যাডেলে জীবিকা নির্বাহ করেন তিনি। কিন্তু এবারের উত্তপ্ত আবহাওয়া যেন ছাড়িয়ে গেছে সহনীয় সীমা। একটা ঘোরা মেলে আর একটা ঘোরা ইচ্ছে হয় না, খালি পানি হাতাশ আগে, আর ছায়া নাই, কোনো গাছপালা নাই রোডের মধ্যে। যদি গাছপালা থাকলে ওই কৃষি কলেজের ভেতর যা ওটি দিবে নাকি, ওটি পানি আছে, গা গোসল করি, রেস্ট নিয়ে তারপর রোডে আসবে না। পিচ ঢালা সড়কে সড়কে মরিচিকা। তীব্র দাবদাহে ভোগান্তি বেড়েছে তার মতো অনেকেরই। তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। নগরবাসী বলছেন, যানবাহনের আধিক্য, সবুজ প্রাণ কমে যাওয়ায় আবহাওয়া এখন অসহনীয়। সমস্যা তখন তো মনে করেন আপনার রুদ্রে তখন শুলমুল ঘামিয়া অবস্থা খারাপ হয়ে থাকে। বাসাতে 2 লিটার পানি আনছে, এই পর্যন্ত শেষ, আবার 2 লিটার কিনতে হয়। গাছপালা লাগাইতে হবে, সেগুলো লাগানোর আগে আমরা কেটে একদম পরিষ্কার করে দিই। এটা হচ্ছে একটা ইস্যু। দেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনার যানবাহন, এটাও একটা বড় ধরনের ইস্যু। কিন্তু তাপমাত্রা কেন এমন উত্তপ্ত হচ্ছে? ঘড়ির কাঁটায় দুপুর 2টার কিছু বেশি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা বিজয় সরণিতে।
আমার হাতে থাকা এই তাপমাত্রা মাপার যন্ত্রটি বলছে এখানকার তাপমাত্রা এই মুহূর্তে 40.7 ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি একটি গবেষণা বলছে ঢাকার বায়ু এবং পরিবেশকে আরও বেশি উত্তপ্ত করছে 5 ধরনের গ্যাস: নাইট্রিক অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজোন। এই 5 স্তরের গ্যাসের কারণে ঢাকার জনজীবনে নাভিশ্বাস, এর সঙ্গে যুক্ত হয়েছে কাচে ঘেরা বিভিন্ন ধরনের অবকাঠামো এবং যত্রতত্র এসির ব্যবহার। গবেষকরা বলছেন ফিটনেসবিহীন যানবাহনের নির্গত ধোঁয়া থেকে ব্ল্যাক কার্বন তাপমাত্রা বাড়াচ্ছে। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা থেকে উৎপন্ন হচ্ছে ক্ষতিকর নানা ধরনের গ্যাস। দূষণ বাড়াচ্ছে ইটভাটা সহ শিল্প কারখানা থেকে নির্গত গ্যাস ও তরল রাসায়নিক। এতে প্রাকৃতিক কারণ ছাড়াও শিল্পসৃষ্ট কর্মকাণ্ডে তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। গাড়ি যে ফুয়েলটা সেটা ইউজ করি, তারপর হলো পুরনো গাড়ি আমাদের এখানে, তাইলে পলিউশনের পরিমাণ অনেক বেড়ে যায়। এই পলিউশনগুলোর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা হলো আমাদের সরাসরি হিট প্রডিউস করে। যত জ্বালানি তেল আছে সেগুলো সম্পূর্ণরূপে না পুড়লে সেখান থেকে ওই সাবস্টেন্সগুলো বাইরে, ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বন, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। একটা হলো পলিউশন, আর একটা হলো আমাদের লাইফস্টাইল, তারপর আমাদের যে আরবান ডেভেলপমেন্ট হইতেছে, একদম আনপ্ল্যান্ড আরবান ডেভেলপমেন্ট হইতেছে। নগরের উন্নয়ন মনস্তত্ত্বে যেন শুধুই কংক্রিট, কাটা পড়ছে গাছ, তৈরি হচ্ছে প্রাকৃতিক আলো বাতাসহীন কাঁচ ঘেরা ভৌত অবকাঠামো, বাড়ছে হিমাগার ও শীততাপ যন্ত্রের আধিক্য, যা থেকে নির্গত গ্যাসও উত্তপ্ত করে তুলছে নগরের পরিবেশ। নগরবিদদের মতে রাজধানী ঢাকায় সবুজ আচ্ছাদন প্রয়োজন কমপক্ষে 15%, কিন্তু আছে 8%-এরও কম। অন্যদিকে 10 থেকে 12% জলাশয়ের বিপরীতে নগরীতে আছে 5%-এরও কম। পর্যাপ্ত গাছপালা ও জলাশয়ের অভাব শহরের বাতাস ও মাটিকে করে তুলছে আরও উত্তপ্ত। আদর্শের সাথে সূচকের সাথে যে আমাদের ঢাকা যে নগরায়নের যে বিশাল একটা যে তফাৎ, এই তফাৎটা আসলে আমাদের ঢাকার যে যত না তাপমাত্রা, তার চেয়ে বেশি তাপমাত্রার প্রভাব আমরা সবচেয়ে বেশি অনুভব করছি। মানুষকে বাঁচাতে গেলে, মানুষের এনভায়রনমেন্টকে বাঁচাতে গেলে অবশ্যই নেচারকে আপনাকে রক্ষা করতেই হবে। কোনো ধরনের প্রাকৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে কৃত্রিম ব্যবস্থাপনায় নগর চলতে পারে না। গ্লোবাল ফরেস্ট ওয়াচের এক প্রতিবেদনের তথ্য বলছে পুরো বিশ্বের বনায়ন কমে যাওয়ার হার যেখানে 7.4%, সেখানে গত 2 দশকে বাংলাদেশ হারিয়েছে 8.7% বনায়ন। অন্যদিকে 2001 থেকে 2023 সাল পর্যন্ত ঢাকা হারিয়েছে 108 হেক্টর সবুজ আচ্ছাদন। আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সবুজ আচ্ছাদিত একটি এলাকায়, রমনা পার্কের ঠিক পাশে হেয়ার রোডে। এখানকার এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে 37.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ রাজধানীর অন্যান্য জায়গার তুলনায় এই সবুজ আচ্ছাদিত এলাকায় তাপমাত্রার পার্থক্য কমপক্ষে 3 ডিগ্রি সেলসিয়াস। পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞরা সবুজায়ন বাড়ানোর পক্ষে যে মতামত দিচ্ছেন সেটি যে কত গুরুত্বপূর্ণ তা এখানে এলেই অনুধাবন করা যায়। শান্ত ছায়াশনিবির এ এলাকায় অনেককেই দেখা যায় একটুখানি স্বস্তির জন্য বসে থাকতে। এখানে বসছি একটু গাছের ছায়াতে, খুব ভালো লাগতেছে। এই রাস্তাটার ভিতরে আপনার অনেক গাছপালা আছে, গাড়ি ধোয়া বা বিভিন্ন থেকে যে যাচ্ছে কার্বন, এটা যে পরিমাণ গাছগাছরা সবুজায়ন আছে এটা মূলত কভার করতে পারছে না, যে কারণে তাপমাত্রা একটু বেড়ে গেছে। অন্য জায়গায় প্রচণ্ড গরম, এজন্য এখানে একটু গাড়ি রেখে আমরাও একটু প্রশান্তি পাই। জলবায়ু বিশেষজ্ঞদের মতে বর্তমান যে তাপপ্রবাহ বইছে তা অনেকটাই নিউ নরমাল। পরিস্থিতি মোকাবেলায় নগরকে বাসযোগ্য করতে সবুজায়ন বাড়ানো সহ প্রাকৃতিকভাবে কম উত্তাপ ধারণ করে এমন নকশায় ভবন নির্মাণের পরামর্শ বিশ্লেষকদের। ডেডিকেটেডলি আমার একটা আরবান গ্রিনারির জন্য, আমরা একটা সবুজায়নের জন্য আমরা ডেডিকেটেডলি 10 থেকে 15% জায়গা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দেবো, সেখানে গ্রিনারি হবে। অ্যাট দ্য সেম টাইম ওই জায়গাতে আমরা একটা পুকুর করব, যেটা আমাদের লং টার্মে সেখানে ইভাপোরেশন সৃষ্টি হবে। একটা হলো কৃষি আর একটা হলো মানুষ, এই দুটাই যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা তাপ প্রবাহের কারণে, অত্যধিক শৈত্য প্রবাহের কারণে, তাহলে কিন্তু আমাদের সামনে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিও আসছে।
তাপপ্রবাহকে হেলাফেলা নয়, বরং নিয়ন্ত্রণে যথাযথ প্রকল্প ও সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তৎপর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের আরও খবর জানাতে কাকরাইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, জানাবেন যে তৃতীয় দফায় হিট অ্যালার্টের শেষ দিন আজ, কালকে থেকে যদি নতুন হিট অ্যালার্ট জারি করা হয় তা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলছে আবহাওয়া অফিস? শাফিন, শেষ দিন নয়, আজকে দ্বিতীয় দিন চলছে, আগামীকাল শেষ হবে এবং আগামীকালে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানাবেন যে পরবর্তীতে আবারও যে অ্যালার্ট বা সতর্কতা জারি কতদিন থাকবে সেটি আগামীকাল জানা যাবে। তবে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি যদি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে তারা বলছেন আগামী 2 তারিখ অর্থাৎ 2 মে তারিখের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা তারা বলতে পারেনি। তবে 2 তারিখের পরে বৃষ্টি হবে বলে তারা আশাবাদী এবং তারা সেটি বলেছেন। আজকে সারাদিনের তাপমাত্রার পরিস্থিতি ঢাকাতে ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশে যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 42.7 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ কিন্তু ঢাকাতে যদিও সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি হয়নি, তবুও কিন্তু যে 38 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এখানে যে মানে বোঝা যাচ্ছে এমন অবস্থা যে সেটি 42 ডিগ্রি বা 43 ডিগ্রি পর্যন্ত মনে হচ্ছে যে তাপমাত্রার অবস্থা। এতে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর শ্রেণীর যারা খেটে খাওয়া মানুষ বা রিক্সা চালায়, তাদের অবস্থা কিন্তু সবথেকে বেশি নাজুক। আমরা দেখেছি যে এই তাপপ্রবাহের কারণে কিন্তু রাস্তায় যেমন যানবাহনের উপস্থিতিটা কিছুটা কম, সাধারণ মানুষের উপস্থিতিও আমরা কম দেখেছি। বিশেষ করে যারা কাজ করছেন বা কাজের জন্য যারা বেরিয়েছেন বা যাদের না বের হলে হবে না, বাধ্য হয়ে বের হচ্ছেন, তাদের সংখ্যায় আমরা দেখেছি। এর বাইরে যেমন আমরা দেখতাম যে বিকেলে বা সন্ধ্যার দিকে কেউ অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হতেন, বিভিন্ন জায়গায় সময় কাটানোর জন্য বের হতেন, সেই চিত্রটা কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ বলা যায় যে তাপমাত্রার যে পরিস্থিতি, এই তাপপ্রবাহে কিন্তু সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে সেই জায়গাতে কিন্তু মানুষ খুব কম বের হচ্ছে। এর বাইরে আপনাকে যদি একটু বলে রাখতে চাই যে এই তাপপ্রবাহে কিন্তু সাধারণ মানুষ যে জায়গাটিতে বেশি ছায়া পেয়েছেন সেই জায়গাটিতে দিনের বেলায় কিন্তু অবস্থান করেছেন। এখন যেহেতু সন্ধ্যার পরে সূর্যের তীব্রতা নেই, ফলে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটু স্বস্তি ফিরেছে। আরেকটি কথা আপনাকে বলে রাখতে চাই যে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে কিন্তু যদি কোথাও বৃষ্টি হয় সেই বৃষ্টি কিন্তু সেই এলাকাতে তাপমাত্রা পরিবর্তন যেটি হয় সেটি সেই এলাকাতে, অর্থাৎ যেখানে বৃষ্টি হচ্ছে সেই এলাকাতেই সীমাবদ্ধ থাকবে। এর বাইরে আশপাশে কিন্তু সেই তাপমাত্রা পরিবর্তনের যে পরিস্থিতি সেটি কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ তাপমাত্রার বা তাপপ্রবাহ কতদিন চলবে সেটি আবহাওয়া অধিদপ্তর কিন্তু আগামীকাল আবারও বলবেন। এছাড়া তাপমাত্রার যা তাপপ্রবাহের পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ। মুন্নাফ রশিদ যুক্ত হয়েছিলেন কাকরাইল এলাকা থেকে, রাজধানীর জানাচ্ছিলেন তাপপ্রবাহের খবর। এদিকে তীব্র গরমে নগরবাসীকে খানিকটা স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে রাখা হয়েছে 3টি পানির ট্যাঙ্ক। পানি ছিটিয়ে ভেজানো হচ্ছে সড়ক, গাছপালা ও পথচারীদের। এদিকে মে মাসের আগে বৃষ্টির সুখবর নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। ৭৬ বছরের রেকর্ড ভেঙে টানা ২৮ দিন ধরে দেশে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। রিকশা চালক থেকে শুরু করে হকার, রাস্তায় থাকা প্রত্যেকটি মানুষেরই যেন এক একটি দিন পার করা দুর্বিষহ হয়ে উঠেছে। জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষদের কিছুটা স্বস্তি দিতে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় জলকামানের মাধ্যমে পানি ছেটায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে পথচারীদের কেউ কেউ যেমন স্বস্তি পাচ্ছে, কারো আবার ভিন্ন মত। এতক্ষণ তো গরমে খুবই অস্থির লাগছে, এখন খুবই ভালো লাগছে পানিটা দেওয়া নেই। সকাল থেকে যে রোদ গরম যে তাপ, বৃষ্টি পানিটা মোটামুটি ভালো লাগতেছে আমার। আল্লাহর তরফ থেকে যদি বৃষ্টি বাদল না হয় তাহলে এই গরম করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। সবসময় তো ঠান্ডা থাকে না, যখন ছিটায় তখন তো একটু ঠান্ডা হয়, পরে তো আবার সেই। চিফ হিট অফিসারের পরামর্শে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটিয়ে সাধারণ মানুষকে সাময়িক প্রশান্তি দেওয়া হবে বলেন ঢাকা উত্তরের মেয়র। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় ৪ লক্ষ লিটার পানি আমরা ছিটাবো।
আমাদের গাড়িগুলা 11টার থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই যে আমরা স্বস্তি পাওয়া যাবে একটা ক্ষণিকের জন্য, এটি হলো আমাদের টার্গেট। এছাড়া উত্তরের ওয়ার্ডগুলোতে প্রতিদিন 3টি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। সেই সঙ্গে শপিং মলের সামনে ব্যক্তিগত উদ্যোগে বিশুদ্ধ পানির ট্যাঙ্ক রাখার অনুরোধও জানান সিটি মেয়র। 3টি করে পানি খাওয়ার ভ্যান থাকবে, বিশুদ্ধ পানির থাকবে, যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে, মোবাইল থাকবে তারা। ঢাকা উত্তরে যেই সকল শপিং মল আছে, দোকান মালিক সমিতি আছে, আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও পানি খাওয়ার জন্য প্রত্যেকটি দোকানের সামনে, প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম, একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন, তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী মাস শুরু হওয়ার আগ পর্যন্ত বৃষ্টির কোনো সুখবর নেই। যে ছোট অঞ্চল জুড়ে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিটা তাপমাত্রার উপর খুব একটা প্রভাব পড়বে না, ওই অঞ্চলের তাপমাত্রার উপরে একটা প্রভাব থাকবে। তবে আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহ অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে মোটামুটি বড় স্পেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর এখন পর্যন্ত রাজধানীর তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। তানজিলা খান মিম, এখন, ঢাকা। তীব্র গরমে স্বস্তি পেতে সন্ধ্যার পর কক্সবাজার সমুদ্র সৈকতে বাড়ছে পর্যটকদের ভিড়। এ সময় সৈকতের সি ফুড সহ নানা মুখরোচক খাবারের স্বাদ নেন পর্যটকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মন্তোষ পেতক্য। মন্তোষ, সৈকতে কি কি সি ফুড পাওয়া যাচ্ছে এবং সেই সাথে জানাবেন পর্যটকদের ভিড় কেমন দেখছেন? সৈকতে সন্ধ্যার পর থেকেই কিন্তু পর্যটকরা আসলে এখানকার যে দর্শনীয় স্থানগুলো রয়েছেন, সারা দিনভর আসলে সেই দর্শনীয় স্থানগুলোতে ঘোরাফেরা করেন। নিজেদের পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের নিয়ে যারা এখানে বেড়াতে আসেন, তারা সারাদিন ঘোরাঘুরির পর আসলে সন্ধ্যার পরে সৈকতে আসেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানকার যে কাছাকাছি সৈকতের যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ঘোরাফেরা করেন। এবং পর্যটকদের একটি অংশ কিন্তু এখানে যে সৈকতের যে মাছ ভাজির দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ভিড় করেন। এবং আমরা এই যেই জায়গাটিতে আছি, এটি সৈকতের সুগন্ধা পয়েন্ট। এখানে কিন্তু 20 থেকে 25টি মতো ভাজি মাছ বিক্রির দোকান রয়েছে এবং এই দোকানগুলোতে আমরা দেখি যে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত, আসলে রাত 1টা-2টা পর্যন্ত পর্যটকদের ভিড় থাকে এবং তারা এখানে নিজেদের যে পছন্দের মাছ সেটি কিন্তু নিজেরা পছন্দ করেন এবং বারবিকিউ বা ভাজি করে কিন্তু সেটি কিনে নেন এবং নিজেদের মতো করে আসলে খান। এখানে সৈকতের যে পরিবেশ সেটি অত্যন্ত মনোরম এবং এখানে পর্যটকরা আসলে সৈকতেই আসলে এখানে চেয়ার টেবিলগুলো পাতা হয়েছে, দোকানগুলো একদম সৈকতেই আছে। এখানে পর্যটকরা যেহেতু নিজেদের পছন্দ মতো মাছগুলো বেছে নেন এবং সেগুলো নিজেদের চোখের সামনেই আসলে ভাজি করে বিক্রি করা হয়, সেক্ষেত্রে পর্যটকদের মাঝেও একটা বাড়তি আকর্ষণ কিন্তু এই জায়গাটিতে তৈরি হয়েছে। এখানে একটি বৈচিত্র্য আছে, সেটি হচ্ছে যে মাছগুলো আসলে সাধারণ বাজারগুলোতে পাওয়া যায় না, সেগুলো কিন্তু এখানে দেখা মিলে। এখানে বিশেষ করে অক্টোপাস কিংবা স্কুইড কিংবা লবস্টারের কথা যদি বলি, এই জিনিসগুলোও কিন্তু এখানে অহরহ মিলছে এবং 500 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু এখানে অক্টোপাসের মতো জিনিস কিন্তু খাওয়ার সুযোগ পর্যটকরা পাচ্ছেন। এই ছিল কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমার কাছে সবশেষ। তীব্র গরমে খানিকটা স্বস্তি পেতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ পেতক্য। এবারে ভিন্ন প্রসঙ্গ। দেশের অন্যতম ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গরমে কাঁচামাল নষ্ট হচ্ছে। আড়তে ঢোকার পর সপ্তাহখানেক সংরক্ষণ করা গেলেও গরমে 2 থেকে 3 দিনেই পণ্যের গুণগত মান কমছে। এদিকে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, এতে প্রভাব পড়ছে পণ্যের দামে। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস, বিশেষ করে ঘিঞ্জি ও কর্মব্যস্ত পরিবেশে তাপমাত্রা আরও কিছুটা বেশি অনুভূত হয়। খাতুনগঞ্জ তেমনই এক এলাকা, যা দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার। গরমে এখানকার কাঁচামালের আড়তদাররা পড়েছেন চরম বিপাকে, কারণ বেশিরভাগ কাঁচামালই সংরক্ষণ করতে হয় ঠান্ডা ও আলো বাতাস চলাচল করতে পারে এমন স্থানে। তবে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংও। দিনে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে পণ্যে বাতাস সরবরাহকারী পাখা, ফলে
কমছে পণ্যের আয়ু। যেভাবে লোডশেডিং হচ্ছে সেভাবে কিন্তু পর্যাপ্ত আমরা বাতাস দিতে পারতেছি না পেঁয়াজকে, ফলে পেঁয়াজটা পচন ধরতেছে। বেশি দিন রাখলে লোডশেডিংয়ের কারণে মাল ফসে যাচ্ছে, দাগ এসে যাচ্ছে, যার কারণে মূল্যটা অনেক কমে যায়। শুধু মেয়াদ কমছে তাই নয়, গরমে ঘেমে পানি বের হয়ে পণ্য নষ্টের উপক্রম হচ্ছে। এতে স্বাভাবিক তাপমাত্রায় কাঁচামাল সপ্তাহখানেক মজুত করা গেলেও এখন তা 3 থেকে 4 দিন মজুত করতে পারছেন। আমাদের একটা গাড়ি নামলে হয়তো 2-3 দিনের মধ্যে রাখা যেত, এখন একদিনের মধ্যে মাল ঘেমে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কারণ লোডশেডিং বিষয় হচ্ছে বিধায় ফ্যান চলতেছে না, যার কারণে মাল তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। আদা হচ্ছে শুকিয়ে যাচ্ছে বেশি, গরম বেশি পড়লে তাড়াতাড়ি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ওজন কমে যায়। আমাদের 20 কেজি আছে আমাদের, এখন হয়তো এটা একদিন পরে হয়ে যাচ্ছে 19 কেজি। আমদানি পণ্য রসুন আসে এসি কন্টেইনারে, এটিও ঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। তীব্র গরমে বিকল্প ব্যবস্থা করতে না পারায় বিপাকে আড়তদাররা। যখন অতিরিক্ত গরম পড়ে তখন মালগুলো আপনার স্থায়িত্ব কমে যায়, যার ধরুন ওটা মাল নষ্ট হয়, ওটা এফেক্ট যেটা পড়ে সেটা বাজার বাড়ে না। যখন নষ্ট হয় তখন মালটা কমে বিক্রি করতে হয়, এতে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। চট্টগ্রামের খাতুনগঞ্জে বর্তমানে দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকা, ভারতীয় পেঁয়াজ 62 থেকে 64 টাকা, আদা 180 থেকে 82 টাকা এবং রসুন 188 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। এরই মধ্যে পেঁয়াজে 2 থেকে 5 টাকা, আদায় 10 টাকা কমেছে, তবে অপরিবর্তিত আছে রসুনের দাম। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের বহদ্দারহাটের একটি ফার্নিচার কারখানার গোডাউনে অভিযান চালিয়ে 600 বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে জেলা প্রশাসন, যার বাজার মূল্য 38,70,000 টাকা। চোরাই পথে ভারত থেকে আনা এসব চিনি দেশীয় কোম্পানির মোড়কে খোলা বাজারে বিক্রি করত। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চিনির কোনো সংকট না থাকলেও অবৈধ পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাভ। যদিও চোরাই পথে আসা চিনি দেদারসে বিক্রি হচ্ছে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে, ফলে ভালোভাবে যাচাই না করলে বোঝার উপায় নেই যে এগুলো ভারতীয় চিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাটে একটি ফার্নিচার কারখানার গোডাউনে অভিযান চালায় জেলা প্রশাসন। এই সময় সেখানে 600 বস্তা ভারতীয় চিনি পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, যার বাজার মূল্য প্রায় 38,70,000 টাকা। দেশীয় চিনি সাধারণত সাদা ও আকারে সমান হয়। চিনির বৈশিষ্ট্য দেখে কৃষি বিপণন অধিদপ্তর নিশ্চিত হয়েছে জব্দ করা চিনি ভারতীয়, যা এসেছে চোরাই পথে। যদি ফ্রেশ বস্তা হলেও এটা ফ্রেশ চিনি না, কারণ বাজারে যে চিনি দেখা যায় সচরাচর একটু সাদা হয় চিনিগুলা, কিন্তু এই চিনিগুলো একটু লালচে, এটা থেকে ধারণা করতেছি ভারতীয় চিনি। গোডাউন মালিকের দাবি, গাছ রাখার কথা বলে গোডাউনটি ভাড়া নিয়েছিলেন কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জাহেদ বিন জয়নাল। 2 দিন আগে সেখানে আনা হয় কয়েকশো বস্তা চিনি, তবে এসব চিনি যে অবৈধ তা তার জানা ছিল না। ভেঙে ফেলছে, তা আমাকে বলছে ভাই আমি আপনার কাছে আপনার গোডাউনে কিছু মাল রাখবো, কি মাল রাখবেন? আমি গাছ রাখবো। তো গাছ রাখবো বলে আমার থেকে চাবিটা নিয়ে গেছে, পরে দেখতেছি সেই এখানে চিনি ঢুকেছে। অভিযানের সময় চিনির মালিককে পাওয়া যায়নি, তবে চোরাচালানের চিনি গোডাউনে রাখার দায়ে গোডাউন মালিককে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা চিনির বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্য মহানগর হাকিমের কাছে চিঠি লেখার কথাও জানায় জেলা প্রশাসন। এটি অবশ্যই চোরাচালানের মাধ্যমে বা কোনো একটি অননুমোদিত পন্থায় দেশের বাইরে থেকে এই দেশে প্রবেশ করেছে। এর সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সামনে পেছনে এই বিষয়টি পুলিশ তদন্ত করে যথাযথভাবে আইনি প্রক্রিয়া গ্রহণ করবে। দেশে চিনির চাহিদা প্রায় 20 থেকে 22 লাখ টন, এর মধ্যে 50 থেকে 60,000 টন দেশে উৎপাদন হয়। আর র সুগার আমদানি করে পরিশোধনের পর বাকি চিনি উৎপাদন করে 5টি দেশি কোম্পানি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। কারসাজি ও গুজব ছড়িয়ে মুনাফা হাতিয়ে নেয়ার চেষ্টা ও বাজার অস্থির করার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 26 এপ্রিল বিভিন্ন সামাজিক এবং অনলাইন যোগাযোগ মাধ্যমে এ ধরনের কার্যক্রম চালায় এই চক্র। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরোপুরি বন্ধ করতে হবে এমন ঘটনা। আর জানাচ্ছেন আতাউর নিয়ন। ব্যাংকে আমানত রাখলে বছরে যে মুনাফা পাওয়া যায় পুঁজিবাজারে তার থেকে বেশি আয় করা সম্ভব হয় কয়েক মাসেই। আর বেশি লাভের আশায় বিনিয়োগকারীরা ছোটেন কম সময়ে কোন শেয়ারের দাম বেশি বাড়বে।
পুঁজিবাজারে শেয়ারের দাম বাড়ানো কমানো নিয়ে প্রতিনিয়ত কারসাজি করে কয়েকটি চক্র। আর এই কাজের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে ছড়ানো হয় গুজব ও মিথ্যা তথ্য। আর এসব তথ্যের উপর নির্ভর করে শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। তাই শেয়ার বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে এই ধরনের কার্যক্রম বন্ধে আইনি পদক্ষেপ নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এরই ধারাবাহিকতায় শেয়ারের দাম নিয়ে কারসাজি এবং গুজব রটনাকারী চক্রের 3 সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ডিবি প্রধান জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজনের নামে আরও 11টি মামলা রয়েছে। এছাড়া অপর 2 জনের মধ্যে একজন বিনিয়োগকারীর বিরুদ্ধে ঐক্য পরিষদের সদস্য হয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অপরজন রয়্যাল ক্যাপিটাল নামে ব্রোকারের সাথে যুক্ত আছে বলে জানানো হয়। আমরা তদন্ত করে তাদের 3 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে এর নামে একজনের নাম হলো আমির হোসেন, নূর নুরানি ছদ্মবেশ স্ট্যাম্প ধারণ করে তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে 11টি মামলা আছে। এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন, বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি করা। আরেকজন আছে রয়্যাল ক্যাপিটাল ব্রোকারেজ হাউসে যুক্ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে টাকার বিনিময়ে বিভিন্ন শেয়ার সমিতি তথ্য প্রদান করা। অপরদিকে গুজব রটনার বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের প্রধান। আমরা তাদেরকে রিমান্ডে এনে আর তাদের সাথে আর কার কোন চক্র জড়িত, এই সকল চক্র যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা ধরে এনে আইনের আওতায় এনে আমরা বাকি তথ্যগুলি বের করব। পুঁজিবাজার স্বাভাবিক রাখতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে গুজব ও কারসাজি বন্ধের আহ্বান সংশ্লিষ্টদের। আতাউনিয়ন, এখন, ঢাকা। চলমান তাপপ্রবাহের সঙ্গে উত্তরের জনপদে যুক্ত হয়েছে পানির সংকট। টিউবওয়েল থাকলেও অনেক বাড়িতে মিলছে না সুপেয় পানি। মাটির নিচে গর্ত খুঁড়েও ডিজেল পাম্পে জুটছে না সেচের জল। এবার জলের তৃষ্ণা মেটাতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। রবিউল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। একসময় সাহেবদের বাস ছিল বলে হয়তো সবুজে ঘেরা গ্রামটির নাম হয়েছিল সাহেবগঞ্জ। এখানে বেশিরভাগ মানুষের পেশা এখন কৃষি। 1-2 করে বছরে 4 ফসল ফলিয়ে তিল তিল করে কৃষি অর্থনীতির ভিত মজবুতকরণে ভূমিকা রাখছেন এই কৃষিজীবীরা। কিন্তু দিনকে দিন রুটি রুজির সেই কৃষিতে যোগ হচ্ছে একের পর এক চ্যালেঞ্জ, যার মধ্যে বড় মৌসুমে জমিতে সেচের জন্য এখন বাড়তি খরচের সাথে যোগ হয়েছে দুর্ভোগ আর কষ্ট। এই যেমন ভুট্টু মিয়ার মতো কৃষকদের অনেকে মাটি খুঁড়ে ডিজেল চালিত পাম্প বসিয়ে বড় আবাদ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। কয়েক ফুট মাটি খুঁড়ে এমন গর্ত করার পর সেখানে ডিজেল চালিত সেচ পাম্প বসিয়ে পানি উত্তোলনের পর জমিতে সেচ দিতেন সাহেবগঞ্জ গ্রামের ধলু মহন্ত। কিন্তু মাস 6 পর সেখান থেকেও আর পানি পাচ্ছিলেন না তিনি। তারপর বিকল্প হিসেবে কয়েক গজ সামনে এখন সাবমার্সিবল পাম্প বসিয়ে বাড়তি খরচ করে জমিতে সেচ দিতে হচ্ছে তাকে। ধলু মহন্তর মতো অন্য চাষিদেরও প্রায় একই পরিণতি। পানি না ওঠায় বছর 6 আগে সংকট মোকাবেলায় নিজেদের বুদ্ধিতে মাটি খুঁড়ে মেশিন বসিয়ে পানি উত্তোলন করলেও এখন আর সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে 20 থেকে 25 হাজার টাকা খরচ করে সাবমার্সিবল পাম্প স্থাপন করে জমিতে সেচ দিতে হচ্ছে তাদের। আমরা প্রথমে 5-6 ফিট গভীর করলাম। গভীর করে যখন শ্যালো মেশিন বসালাম তখন মোটামুটি পানি পাওয়া যেত। যখন আরেক বছর যায় পরবর্তীতে যায় আরও 3 ফুট 4 ফুট ডাবা দেওয়া লাগে। এখানে পানির কষ্ট আগে তো না পাওয়া গেছে, এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না। না দেওয়াতে মনে করো 10 ফুট 12 ফুট পর্যন্ত গভীর করা হয়েছে। আমরা ব্যর্থ হওয়ার কারণে এখন সাবমার্সিবল আমাদেরকে বসাতে হচ্ছে, যে তাতে খরচ পড়তেছে আমাদের 21,000 টাকার মতো। সেচের পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ও নরেঙ্গা সহ আশেপাশের গ্রামগুলোতে টিউবওয়েলে মিলছে না সুপেয় পানি। টানা 5 মিনিট টিউবওয়েল চাপার পর মগ ভরাতে ঘাম ঝরাতে হয় গ্রামবাসীকে। সামর্থ্যবানরা সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি পেলেও খুকি ও বিউটি বেগমের মতো গরিব মানুষদের পানির ভরসা করতোয়া নদী। প্রতি বছর ফাল্গুন থেকে জ্যৈষ্ঠের শেষ ভাগ পর্যন্ত এমন দুর্ভোগে পড়লেও এ অঞ্চলে এবার প্রকট আকার ধারণ করেছে পানি সংকট।
মান্দা ঘোষা আন্দা বাড়ি সব কিছু করে নদীর পানি বাবা খাই, নদীর পানি মাসে ঘিনে করে খায় না, তাকে আমরা খাই। এখন না খাইলে বুদ্ধি নাই, এখন কোথায় পাবো আমরা পানি বাবা? মাঝে পানি দেয় না, কয় আমি টাকা দেখি না তোমাকে পানি দেবো। আমার কলে পানি ওঠে না বাবা ফাল্গুন মাস থেকে। আমরা নদীর খাল বিলে ধুই, এরার বাড়িতে এসে খাই, তারপরেও গালিগালাজ করে যে আমরা মোটর দিছি তোমরা অঙ্কে দাও। কলের পানি ওঠে না, ডিবর থেকে পানি উবে 2-3 মাস খাচ্ছি। বছর বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গ্রামের পাশাপাশি গোবিন্দগঞ্জ পৌরসভা, শহরতলি ছাড়াও পাশের জেলা দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, জয়পুরহাটের কালাই, বগুড়ার শিবগঞ্জ এলাকাতেও প্রায় একই চিত্র। আয়রন মুক্ত পানি নিতে গেলে 400-500 ফিট নিচে যেতে হয়। গণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যেটা আছে, পাবলিক হেলথ, এনারাও এই বিষয়টাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। ভূগর্ভস্থ পানিটা আমরা আসলে বেশি ব্যবহার করছি, আমাদের নদী শুকিয়ে গেছে, তো তখন আমরা নদীতে পানি পাচ্ছি না, তখন আমরা সেচ দিচ্ছি হলো মাটির নিচের পানিটা তুলে আমাদের ইরিগেশনের জন্য। এবং আমাদের বৃষ্টিপাতও কমে যাচ্ছে গ্লোবালি, এটা একটা গ্লোবাল ওয়েদার চেঞ্জের একটা ফল। পানির অপচয় রোধ করে ভূগর্ভস্থ পানির ব্যবহারে আরও সচেতন হবার পরামর্শ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির এই গবেষকের। এই গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করছি, এটা কি এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে হবে, যেন কনভেন্স এফিসিয়েন্সি খুব ভালো থাকে। এই জন্য আমাকে বাড়ির পাইপ ইউজ করতে হবে। তারপরে আমাকে দেখতে হবে কোন জায়গায় ওয়াটার ক্রাইসিস আছে, সেখানে সেই এলাকার উপযোগী আমাকে ক্রপ সিলেক্ট করতে হবে, ক্রপিং প্যাটার্ন সেইভাবে আমাকে চেঞ্জ করতে হবে। দেশে প্রতি বছর ভূগর্ভ থেকে 30.21 ঘন কিলোমিটার পানি উত্তোলন করা হয়, যার 86% ব্যবহার হয় সেচ কাজে। এর বাইরেও খাবার পানি, পয়ঃনিষ্কাশন এবং শিল্পক্ষেত্র ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। অন্যদিকে নদ নদীগুলোতে পানি কমে যাওয়ায় ভূগর্ভে তেমন পানির পুনর্ভরণ হচ্ছে না। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কয়েক গ্রামের ঘরবাড়ি। শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতির পাশাপাশি বৈদ্যুতিক তারের উপর গাছপালা পড়ে প্রায় 50,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। পল্লী বিদ্যুতের 20 লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি কর্তৃপক্ষের। এদিকে গেল 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে প্রায় 84 মিলিমিটার। এম এ হামিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। যখন দেশের বেশিরভাগ অঞ্চল পড়ছে তীব্র তাপ প্রবাহে, তখন সিলেটে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও মৌলভীবাজারে আঘাত হানে কালবৈশাখী ঝড়। শুক্রবার ভোররাতে কমলগঞ্জের পতন উষার ইউনিয়নের 6 ও 8 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে বয়ে যায় ঝড়, আর এতে কয়েকটি গ্রামের 20 থেকে 25টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় কয়েকটি ঘর উড়িয়ে অন্যত্র নিয়ে যায় ঝোড়ো বাতাস। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। তুফানে আমাদের ঘর বাড়ি দো বাড়ি ওখানে আরো বন্দি নিতে গিয়া কিচ্ছু নাই, আমরা মরিয়া আছি, আল্লাহ হঠাৎ আল্লাহ বাঁচাইছেন আমরা। 3 লাখ 3.5 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে কাঁচা পাকা বোরো ধান। ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন শস্যেরও। হাওড়ের যে কৃষি, এই কৃষিটাও মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির কারণে প্রায় 40-50% ধান জড়িয়ে গেছে। শিলাবৃষ্টির কারণে অনেক ধান ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রবল ঝড়ে অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর পড়েছে গাছপালা, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও। প্রায় 1.5 লক্ষ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঝড়ের কারণে আমাদের অনেকগুলো লাইন ক্ষতি হয়েছে, অনেক জায়গায় প্রথম ভেঙে গেছে, খুঁটি ভাঙছে, এগুলো আমরা কাজ করতেছি। ঝড়ে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। গাছ পিরিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে হাওড়ে আমাদের পাশেই একটি বিল রয়েছে, সেই বিল সহ কৃষিক্ষেত্রে শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে এই দুঃসময়ে মানুষের আর কিছু সহযোগিতা পেলে মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারবে। শুক্রবার মধ্যরাত থেকে সিলেটে ঝোড়ো হাওয়া সহ মুষলধারে বৃষ্টি হয়েছে। কানাইঘাট উপজেলা ও পার্শ্ববর্তী অঞ্চলে শিলাবৃষ্টি এবং শহরের কয়েকটি সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। শুক্রবার মধ্যরাত থেকে 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 84.4 মিলিমিটার। জেনিসিয়া বর্ণা, এখন। দেশের বাইরের প্রসঙ্গ, খেলার খবর।
5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। টিম ইন্ডিয়ার মেয়েদের বিপক্ষে দারুণ কিছু করার সংকল্প টাইগ্রেসদের। বাংলাদেশের মেয়েরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামর্থ্য রাখে, যে কারণে সতর্ক ভারত। সিরিজ সামনে রেখে একটু ভিন্নভাবে ট্রফি উন্মোচন করা হয়। সিলেটে দু দলের ম্যাচ শুরু বিকেল 4টায়। সিলেটের 140 বছরের ঐতিহাসিক স্থাপনা সুরমা নদীর তীরে কিন ব্রিজে মেয়েদের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর। মেয়েদের সিরিজ আকর্ষণীয় করে তুলতে হয়তো বিসিবির একটু ভিন্ন উদ্যোগ। সামনে টি-20 বিশ্বকাপ মেয়েদের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের সিলেটে বিশ্ব আয়োজন করা হবে। তাই তারা এদেশের আকাশ বাতাস মাটির সাথে সূক্ষ্মতা গড়তেই বাংলাদেশে মাটিতে এসেছে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে। টি-20 র্যাঙ্কিংয়ে ভারত 3-এ আর বাংলাদেশ 9-এ। ক্রিকেটীয় হিসেবে নানান পার্থক্য থাকলেও ভারতের শক্তিশালী এই দলকে গত বছর দেশের মাটিতে আটকে দিয়েছিল বাংলাদেশের মেয়েরাই, যে কারণে প্রতিপক্ষ শক্ত হলেও জ্যোতি স্বর্ণাদের হৃদয়ে সংকল্প দারুণ কিছু করার। গুড টু হিয়ার যে তারা বলতেছে না আমরা আগে থেকে অনেক ম্যাচিউর টিম, দ্যাট মিনস তারা আমাদেরকে লাইটলি নেয় নাই অবশ্যই। সো ফার আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি, কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে। আগে সিরিজ হয়েছিল মিরপুরের স্পিন উইকেটে, তবে সিলেটের উইকেট হবে স্পোর্টিং। সিলেটের উইকেট কিন্তু বরাবরই খুব ভালো স্পোর্টিং উইকেট, ব্যাটাররা রান করতে পারে, বড় স্কোর হয়। সো সেদিক থেকে টি-20তে সবাই চায় যেন স্কোর হোক। সো সেই ক্ষেত্রে থেকে সিলেট বলবো আইডিয়াল একটা প্লেস টি-20 খেলার জন্য। কমাস আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে হোম সিরিজ খেলেই ভারতের মেয়েরা আইপিএলে খেলেছে, যে কারণে দারুণ ফর্মে তাদের টপ ও মিডল অর্ডাররা। তাই দারুণ আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে ঘরের মাঠ বলেই টাইগ্রেসদের নিয়ে কিছুটা সতর্ক তারা। As a great opportunity because as World Cup is very important and this situation is our ideal situation for us to get used to, and Bangladesh team is a very good team and they have improved over the years, and I know they are going to give us good fight and we are ready for that. সিলেটে বাংলাদেশ ভারতের মেয়েদের সবগুলো ম্যাচ হবে বিকেলে, তাই অতিমাত্রার গরমে খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না বাংলাদেশ ও ভারতের মেয়েদের। হুমায়ুন কবির রোজ, এখন। শাফিন, আমরা একদমই সান্ধ্যবাজারের শেষে চলে এসেছি এবং শাফিন, আমরা কিন্তু আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমে যে বিষয়টি আমাদের আলোচনায় ছিল সেটি কিন্তু ছিল এই যে দেশে দাবদাহ চলছে এবং দাবদাহের কারণে এক সপ্তাহ পিছিয়ে অবশেষে আগামীকাল স্কুল খুলছে। দাবদাহের প্রভাব কিন্তু জনজীবনে পড়ছে, সেই সাথে আবহাওয়া অফিস যেটি সতর্ক করেছে, তারা বলছে যে আরও একটি হিট অ্যালার্ট আগামীকাল থেকে জারি করা হতে পারে। বাণিজ্যের অঙ্গনেও সেই তাপপ্রবাহের প্রভাব রয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রামের খাতুনগঞ্জে সেখানে মজুত করা যেই ফলমূল থেকে শুরু করে সবজি, বিভিন্ন মশলা, এগুলোর জন্য সংরক্ষণে বাড়তি ব্যয় করতে হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে গতকাল সিলেট অঞ্চলে এবং সিলেট মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি ছিল সিলেটে, তবে মৌলভীবাজারে কালবৈশাখী ঝড় হয়েছিল। এরপরে আমরা খেলার প্রসঙ্গে দেখছিলাম যে নারী ক্রীড়াঙ্গনে রয়েছে বেশ কিছু খবর। শাফিন, এরই সাথে আমরা শেষ করব সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।